হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ভ্যাট ও ভ্যাট চলতি হিসাব নিয়ে বেশ কিছু প্রশ্ন বা ভ্যাটের টোটাল এ টু জেড এই ভিডিওতে সলভ করে দিব। তো আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা যা যা শিখবো সেগুলো একটু প্রথমে দেখে নিই। ভ্যাটের ইতিহাস, মানে ভ্যাট কিভাবে আসলো, ভ্যাটের ফুল ফর্ম কি, ভ্যাটের এ টু জেড মানে হালকা পাতলা যেটা কোশ্চেন আসে ভার্সিটি অ্যাডমিশনে হোক বা এই হোক কি বলে এইচএসসিতে হোক, এমসিকিউ আসে। সো এই ভ্যাটের ইতিহাসগুলো জানবো, এরপর ভ্যাট কিভাবে ধরতে হয়, ভ্যাট ধরা নিয়ে কিভাবে ধরতে হবে, তারপর হচ্ছে গিয়ে ভ্যাটের নিয়ে যে কয়েকটা ধরনের প্রশ্ন থাকে প্রশ্নগুলো সলভ করব। এরপর ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট জিনিসটা কি, কিভাবে ধরে, এরপর হচ্ছে ভ্যাট চলতি হিসাব কি বা কিভাবে বের করব। তো শুরুতে যদি আসি, এখানে দেখো ক্লিয়ারভাবে লিখে দিছি ভ্যাটের বেশ কিছু ইতিহাস। বলতে ভ্যাটের ফুল ফর্মটা এখানে লেখা আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের ফুল ফর্ম এই যে ভিএটি, এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর এর বাংলা হচ্ছে গিয়ে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। এখন কথা হচ্ছে কি, আমাদের বেশ কিছু প্রশ্ন থাকে যে ভ্যাট, ট্যাক্স, কর এগুলো কি সব এক কিনা। অ্যাকচুয়ালি এগুলো সব একই জিনিস। তো মূল্য সংযোজন করের আবার শর্ট ফর্ম হচ্ছে গিয়া মূসক। এই প্রত্যেকটা মূল্যর প্রথম অক্ষর, তারপর হচ্ছে গিয়া সংযোজনের প্রথম অক্ষর, আর করের হচ্ছে প্রথম অক্ষর, এই প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে মূসক বলা হয় এটাতে শর্ট ফর্মে। তো এই মূসক বাংলাদেশে চালু হয় হচ্ছে গিয়া 1991 সালের 1 জুলাই তারিখে। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মাঝে মধ্যে আসে, বোর্ডে আসে, প্রচুর আসে। সো মূসকের বা মূল্য সংযোজন করের বা ভ্যাটের বা করের হচ্ছে উৎপত্তি আবিষ্কার হয়েছে কত 1991 সালের 1 জুলাই তারিখে। তো তার মানে আমরা বুঝলাম কি, ভ্যাট, ট্যাক্স, তারপর হচ্ছে কর, মূসক, মূল্য সংযোজন কর, এগুলো সবই হচ্ছে গিয়া খাজনা ও কর, এগুলো সব একই জিনিস। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়া আলাদা নয়, খাজনা ও কর আলাদা জিনিস। যে হোক, এই হলো গিয়া বিষয়। এরপর এখন যদি আসি আমি, তোমার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমার যেটা আছে ফার্স্ট হচ্ছে কি, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিক্রয়। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন দিছি যে ধরো হচ্ছে কি আমার বিক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয় 2 লক্ষ টাকা, বিক্রয়ের উপর 15% ভ্যাট ধরতে হবে। এটা হচ্ছে গিয়া লাস্ট দিন একটা কোশ্চেন আমি করছিলাম, সেই তুমি একটা কোশ্চেন করছিলা, সেইটারই একটা সহজটা দিছি। মানে বিষয়টা হচ্ছে এটা একদম সিম্পল জিনিস। যখন হচ্ছে আমার বিক্রয় বলে দিছে ডিরেক্ট 2 লাখ টাকা, আর তার উপর হচ্ছে 15% ভ্যাট ধরতে বলছে, তো সিম্পলি 2 লাখের উপরে ভ্যাট ধরে দিব 15%, শেষ। এটা হচ্ছে নর্মাল। প্লপেন্ডে কঠিন করানোর জন্য করে কি, মানে নর্মাল ঢুকায় দেয়। নর্মাল ঢুকায় দিলে তখন প্লপেন্ডে চিন্তা করে যে একটু টাফলি কোশ্চেন হয়তো বা করছে, কিন্তু এইভাবে সিম্পলি দেয়, দিয়ে প্লপ অ্যান্ড টাফলি মানে সলভ করে, যা দেখে কি প্রশ্ন শেষে হয় না। তো অবশ্যই খেয়াল করে দেখবা যে আমার চাইছে কি, ভালো মতো একটু প্রশ্নটা পড়ে দেখতে হবে। এখানে যেমন বলছে বিক্রয় 2 লাখ টাকা আর বিক্রয়ের উপর 15% ভ্যাট হবে, তো বিক্রয়ের উপর 15% ভ্যাট হবে, ডিরেক্ট বিক্রয় তো দেওয়াই আছে, বিক্রয়ের উপর 15% ভ্যাট ডিরেক্ট ধরে দিবা, বের হয়ে যাবে। এটা নর্মালি থাকে। কিছু কিছু কোশ্চেন এইভাবে এমসিকিউ করে। আর আরেকটা এমসিকিউর কোশ্চেন দিলাম আমি, হচ্ছে গিয়ে এটা হচ্ছে বিশেষ করে ইয়ের ভিতর থাকে, কি বলে, লেনদেনের কিছু চ্যাপ্টারের লেনদেনের কোশ্চেনও থাকে, আবার দেখা যায় হচ্ছে আর্থিক বিবরণীর ভিতর বা বিষয়দায়ী বিবরণীর ভিতরও থাকে। তো এইখানে দেখো ভ্যাট সহ বিক্রয় বলছে আমার কয় টাকা, 2 লাখ টাকা, ভ্যাট সহ বিক্রয়। তার মানে এই যে 2 লাখ টাকা বিক্রয়, এর ভিতর আমার ভ্যাটও আছে, বিক্রয়ও আছে। ঠিক আছে, ভ্যাটও আছে, বিক্রয়ও আছে, দুইটা সহই কিন্তু বিক্রয় আমার এই টাকা। এখন কথা হচ্ছে কি, আমি কিন্তু ভ্যাট কত সেটাও জানি না, বিক্রয় কত সেটাও জানি না। এখন এইটার ভিতর কিন্তু আমার কি আছে, ভ্যাটও আছে, বিক্রয় আছে। বিক্রয় আছে যে অ্যামাউন্টটা, তার উপর কিন্তু ভ্যাট ধরা হয়েছে। ধরো এক্সাম্পল স্বরূপ 15% আমরা ধরি। তো এখন ক্যালকুলেশনটা করার আগে আমি একটু এইখানে বেশ কিছু জিনিস লিখে দিছি, এখানে একটু খেয়াল করে দেখো। লেখছে যে ভ্যাট সহ বিক্রয় 2 লাখ টাকা, তার মানে এই 2 লাখ টাকার ভিতরে বিক্রয়ও আছে, আর ওই বিক্রয় যে অ্যামাউন্টটা আছে তার উপর 15% ভ্যাট আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বিক্রয়, এটার ভিতর কত টাকা বিক্রয় সেটা তো আমরা জানি না, তা তো আর জানি না। এখন এটা কিভাবে বের করতে পারি, যখন আমার একটা অ্যামাউন্টের ভিতরে ওই
মেইন বিক্রয়টাও থাকবে বা মেইন যে অ্যামাউন্টটার উপরে পার্সেন্টেজটা ধরা হয় সেটাও থাকবে এবং তার উপর পার্সেন্টেজটা ওইটাও সহ দুইটা একসাথে থাকবে। তখন আমরা এটা করার সিস্টেমটা হচ্ছে গিয়া, যার উপর পার্সেন্টেজটা ধরতে বলছে তারে আমরা 100% ধরে নেই। এইখানে একটু খেয়াল করো, আমরা কি করি 100% তাকে ধরে নেই, তাকে হচ্ছে 100% ধরে নিব। তো বিক্রয়ের উপর 15% ভ্যাট বলছে, তার মানে বিক্রয় এই 2 লাখ টাকার ভিতরে বিক্রয় আছে, কত আছে সেটা জানি না আমরা, তো সেটারে আমরা ধরে নেই 100% আছে। ঠিক আছে, আমাদের পার্সেন্টেজ অলওয়েজ যার উপরে ধরতে বলে আমরা তাকে হচ্ছে সবসময় 100 ধরে নেই, এখানে এই কথাগুলাই বলা আছে। তো আমাদের যার উপরে পার্সেন্টেজ ধরতে বলবে তাকে আমরা 100 ধরে নেই। তো 100 ধরে নিলে বিক্রয় আমার যদি 100 টাকা হয়, তাহলে তার উপরে 15% কী হবে, ভ্যাট হবে। তার মানে 100 টাকার 15% কত হয়, 15। তাহলে খেয়াল করে দেখো বিক্রয় আর ভ্যাট সহ টোটাল পার্সেন্ট মানে ভাগ হলো কত, 115 ভাগ। তার মানে এই যে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকার ভিতর 100% ভ্যাটও আছে, মানে 100 ভাগ ভ্যাটও আছে, আর 15 ভাগ হচ্ছে গিয়া 100 ভাগ বিক্রয় আছে, 15 ভাগ ভ্যাট আছে। তার মানে এই 2 লাখ টাকার ভিতর 115 ভাগ আছে, এর জন্য আমরা 115 দিয়ে এখানে ভাগ দিছি। 2 লাখরে 115 দিয়ে ভাগ দিলে 1 ভাগ বের হয়ে আসবে। এখন যদি আমি চাই ভ্যাট বের করব তাহলে 15 দিয়ে গুণ দিব, আমি যদি বিক্রয় বের করতে চাইতাম তাহলে 100 দিয়ে গুণ দিতাম। বুঝে গেছে? এটা হচ্ছে বিক্রয় বের করতে গেলে সেই ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে কাহিনী। সো ভ্যাটের বিষয়গুলো খেয়াল করে দেখবা, যদি ভিতরেই থাকে, এটার ভিতরেই যদি থাকে, তখন হচ্ছে গিয়া এটার ভিতর ওই যে 100% বিক্রয়ও আছে, তার উপর আবার 15% ভ্যাটও আছে, তো টোটাল হচ্ছে 115 ভাগ আছে। এর 15%-এর জায়গায় যদি পার্সেন্ট অন্যটা হইতো তাহলে সেটাই হইতো, একই জিনিস। যাই হোক, এটা একটু খেয়াল করে পড়া দেখো। এরপর হচ্ছে গিয়ে আরও একটা কোশ্চেন আছে এখানে, আমি কোশ্চেনগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো, এখানে হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা দেখাচ্ছি। এখন দেখো, এখন এইখানে হচ্ছে গিয়ে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনটার ভিতর আছে কি কি। ফার্স্টে আমার বলছে কি যে একটা কোশ্চেন, ভ্যাট 30,000 টাকা, ভ্যাট কয় টাকা, 30,000 টাকা, ভ্যাট 30,000 টাকা এবং বিক্রয়ের উপর 15% ভ্যাট ধরা হলে বিক্রয়ের পরিমাণ কত। মানে এটা একটা কোশ্চেন আমি বানাই দিছি, এখানে ভ্যাট ডিরেক্ট দিয়ে দিছে, ভ্যাট দিয়ে দিছে 30,000 টাকা, কিন্তু বিক্রয়ের উপর বলছে 15% ভ্যাট হবে। এখন কথা হচ্ছে বিক্রয় তো আর আমার দেওয়া নাই, বিক্রয় তো বের করতেই বলছে। যদিও এখন বিক্রয়ের উপর 15% ভ্যাট বলছে, আমি একটু আগেই তোমাকে বলছি যে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, আমার হচ্ছে গিয়া যার উপরে পার্সেন্টেজটা বলবে তাকে আমরা অলওয়েজ 100 ধরে নিব, এটা সব সময় ধরে নিব। তো তার উপরে ধরেই অলওয়েজ ক্যালকুলেশন হয়। কিন্তু এই অঙ্কে এটা হয়েছে কি, ভ্যাট ডিরেক্ট আমার দিয়ে দিছে 30,000 টাকা, বিক্রয়ের উপর বলছে 15% ভ্যাট হবে। তার মানে বিক্রয় যদি 100 টাকা হয়, তার 15 টাকা হবে হচ্ছে কি ভ্যাট, 15 টাকা হবে ভ্যাট। এখন কথা হচ্ছে কি, এখানে ভ্যাটটা তো ডিরেক্ট দিয়ে দিছে না আমার, তো ভ্যাট যেহেতু দিয়ে দিছে, এই ভ্যাট তো আমার 15%ই, বিক্রয়ের 15% না। তাহলে এই ভ্যাটরে যদি আমি এখন 15 দিয়ে ভাগ দেই, তাহলে আমার 1 ভাগ চলে আসবে, এই 15 দিয়ে ভাগ দিলে 1 ভাগ চলে আসবে। আর এই 1 ভাগ চলে আসছে, আমার 100 ভাগ তো হচ্ছে 100% তো আমার কি বিক্রয়, তাহলে 100% যদি বিক্রয় 100 দিয়ে গুণ দিলে বিক্রয়টা চলে আসবে। বোঝা গেছে? যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই বলবা, আর না বুঝে থাকলে আরেকবার একটু ভিডিওটা দেখে নিও, রিপিট করে নিও। তো এটা হচ্ছে কি কাহিনী, সেম হচ্ছে কি আসলে এটা হচ্ছে বুঝার বিষয় আছে যে আমার কোনটার ভিতর কত ভাগ আছে, কোন জিনিসটা দিয়ে দিছে, এরকম একটা বিষয়। আর এই যে রেওয়া মিলে এইভাবে কোশ্চেনগুলো থাকে, একটু খেয়াল করে দেখো। বিক্রয় বলছে ভ্যাট সহ 1.5 লাখ টাকা, আর ক্রয় বলছে ভ্যাট সহ হচ্ছে গিয়া 1,20,000 টাকা। এখন দুইটাই হচ্ছে ভ্যাট সহ দিয়ে দিছে, কিন্তু ভ্যাট সহ দুইটাই দিয়ে দিছে। এখন কথা হচ্ছে গিয়ে দুইটা ভ্যাট সহ দিয়ে দিছে, তার মানে এটার ভিতর ভ্যাটও আছে, এটার ভিতর 100% ক্রয়ও আছে, মানে বিক্রয়ও আছে, এটা তো বিক্রয়। তো এটার ভিতর 100% বিক্রয় আছে, আবার তার উপর 15% ভ্যাটও আছে। তার মানে এটার ভিতর কি 115 ভাগ আছে, ওই যে আগের সিস্টেমটার মতোই 115 ভাগ আছে, এই যে, বুঝতে পারছো? মানে বিক্রয় এই জায়গায় ভ্যাট সহ বলছে, তার মানে এটার ভিতর 100% মানে ফুল একটা অ্যামাউন্ট অফ বিক্রয় আছে, যেটা আমরা জানি না, সেটাতে আমরা 100 ধরে নেই। তো 100 ভাগ হচ্ছে বিক্রয় আছে, তার উপরে কিন্তু আবার 15% ভ্যাট আছে, মানে যেটা এটার ভিতরেই। সো এই 15 আমি কি করব, যোগ করলে 115 হলো, এই 115 ভাগ হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটা। তো এটারে 115 দিয়ে ভাগ দিব, 15 দিয়ে গুণ দিলে ভ্যাট পাবো, আর যদি 100 দিয়ে গুণ দিতাম তাহলে আসতো কি বিক্রয় চলে আসতো ডিরেক্ট, মানে মেইন বিক্রয়টা।
বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে কাহিনী। আর এরপর হচ্ছে গিয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়া ক্রয় ভ্যাটটাও সেম একই জিনিস। এখানেও বলছে ক্রয় হচ্ছে ভ্যাট সহ ক্রয়। তার মানে এটার ভিতর 100% ক্রয়ও আছে আর 15% ভ্যাটও আছে। তো দুইটা হচ্ছে 115 ভাগ হয়। তো 1,20,000-এর ভিতর আমার ক্রয় আর ভ্যাট দুইটা আছে। তো দুইটা একসাথে যোগ করে ভাগ দিয়ে দিলে আমার হচ্ছে 1 ভাগ চলে আসবে আর এটা দিয়ে 15 দিয়ে গুণ দিলে ভ্যাট চলে আসবে। সো এই হচ্ছে গিয়ে ভ্যাট। আর শেষে একটা কোশ্চেন আছে, এটা একটু আমি পরে বুঝাই। এর আগে একটু আমি দেখাইয়া দিই এটা দিয়ে আমি একটা ভ্যাট চলতি হিসাব কীভাবে করতাম বা করতে পারি। তো ভ্যাট চলতি হিসাব করতে গেলে আমার যে কাহিনীটা করতে হয় সেটা হচ্ছে গিয়া ভ্যাট চলতি হিসাব জিনিসটা কি আগে সেটা একটু বলি। ভ্যাট চলতি হিসাব হচ্ছে গিয়া আমাদের ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট যে আমরা বের করি। এখন এই ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট সেটা আমার কাছে সম্পদ না দায়, একটু আমি ক্লিয়ার করে আগে বলে নেই। আমি একটু বুঝাই বলি, শোনো। সেটা হচ্ছে গিয়ে আমরা ক্রয় করার সময় ভ্যাট কি করি, প্রদান করি, কথা বুঝো। আর বিক্রয় করার সময় ভ্যাটের টাকাটা কিন্তু আমরা গ্রহণ করি, মানে আমরা নিজেরা নেই। এখন কথা হচ্ছে গিয়া এই ভ্যাটের বিষয়টা, ভ্যাট হচ্ছে গিয়ে আমরা যখন ক্রয় করি তখন ভ্যাটটা প্রদান করতেছি। ভ্যাট কি আমাদের? অ্যাকচুয়ালি ভ্যাট তো আমাদের না, ভ্যাট হচ্ছে সরকার নিবে বা সরকারিভাবে হচ্ছে ভ্যাটটা পাওনা। এখন ভ্যাট কিন্তু আমরা খাবার মানে নেওয়ারও যোগ্য নাই, আমাদের ক্ষমতা নাই। ভ্যাট হচ্ছে বেশি নেওয়ারও ক্ষমতা নাই, ভ্যাট আবার বেশি প্রদান করারও প্রয়োজন নাই। এখন ভ্যাটের বিষয়টা হচ্ছে এরকমই, ভ্যাট হচ্ছে কি আমরা ক্রয় করার সময় প্রদান করি আর বিক্রি করার সময় ভ্যাটটা গ্রহণ করি। এখন কথা হচ্ছে কি, প্রদান করার থেকে ধরো আমি 2 লাখ টাকার মাল কিনছি, 2 লাখ টাকার মাল কিনা 20,000 টাকা ভ্যাট প্রদান করছি। আর এই 2 লাখ টাকার মাল আমি যখন 2.5 লাখ টাকা বিক্রি করছি তখন আবার আমি ভ্যাট ধরো 25,000 টাকা মানুষের কাছ থেকে নিছি। ঠিক আছে, 25,000 টাকা ধরো ভ্যাট নিছি। এখন কথা হচ্ছে গিয়া ভ্যাট আমি প্রদান করলাম 20,000 টাকা, কিন্তু ভ্যাট আবার গ্রাহকদের কাছ থেকে আমি ভ্যাট নিলাম 25,000 টাকা। অ্যান্ড ভ্যাট কি অ্যাকচুয়ালি আমাদের? ভ্যাট তো আমার না, ভ্যাট হচ্ছে কারো না, ভ্যাট হচ্ছে সরকারের। এখন কথা হচ্ছে কি আমি প্রদান করছি 20,000, আবার নিছি হচ্ছে 25,000। এই যে 5,000 টাকা ভ্যাট বেশি নিছি, এই টাকাটা কিন্তু আমার কাছে সরকার পাবে, অ্যাকচুয়ালি সরকার পাবে আমার কাছে। তো ভ্যাট আমরা যদি বেশি প্রদান করে থাকি সেটা আমার হচ্ছে সম্পদ হয়ে থাকবে, আর ভ্যাট যদি বেশি নিয়ে থাকি সেটা হচ্ছে আমার জন্য দায় হয়ে থাকবে। তো সেই জিনিসটাই আমরা ভ্যাট চলতি হিসাবে করে থাকি। ভ্যাট চলতি হিসাবে যদি রেওয়া মিলে উদ্ধৃত্ত দেওয়া থাকে, মানে রেওয়া মিলে যদি ভ্যাট চলতি হিসাব লেখা থাকে, সেটা ডেবিট দিকেও থাকতে পারে, ক্রেডিট দিকেও থাকতে পারে। কখনোই ভ্যাট চলতি হিসাব যে অলওয়েজ ডেবিট হবে বা অলওয়েজ ক্রেডিট হবে তেমন না। ভ্যাট চলতি হিসাব ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, যেটা খুশি সেটাই হতে পারে। সো একটা জিনিস খেয়াল করবা, এই ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স মানে রেওয়া মিলে যদি দেওয়া থাকে, যদি ডেবিট দিকে দেওয়া থাকে তাহলে ডেবিট ব্যালেন্স, যদি ক্রেডিট দিকে দেওয়া থাকে ক্রেডিট ব্যালেন্স। আসতে না করছি না এখানে, যাও যাও যাও, ভালো করে একটা টান দিবা, ভালো করে টান দিবা, যাও। তো ভ্যাট হচ্ছে কি আমার এখানে যেটা বলছি, ভ্যাট এখানে চলতি হিসাব যদি আমার ডেবিট থাকতো তাহলে ডেবিট ব্যালেন্স হতো, যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো তাহলে ক্রেডিট ব্যালেন্সই। তো ব্যালেন্স বিডি থাকলে মানে উদ্ধৃত থাকলে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি আকারে যাবে। এরপর আমরা যে অঙ্কের ভিতর যে ক্রয় ভ্যাটটা করব, ক্রয় ভ্যাট অলওয়েজ ডেবিট দিকে বসে আর বিক্রয় ভ্যাট অলওয়েজ ক্রেডিট দিকে বসে। বুঝতে পারছো? ক্রয় ভ্যাট ডেবিট দিকে বসে আর বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে বসে। তো আলটিমেটলি ধরো ব্যালেন্স বিডি যদি থেকে থাকে আমার, এটা যেহেতু আমি এমনি করছি, তো এখানে আমি কোনো ব্যালেন্স বিডি ধরি নেই, তো না ধরেই করছি। ক্রয় ভ্যাট আমার আসছে হচ্ছে 15,652 টাকা, একটু আগের অঙ্কের অনুযায়ী। তো 15,652 টাকা। আবার ক্রেডিট বিক্রয় ভ্যাট যেটা, সেটা আসছে 19,565 টাকা। তো এটা ওই যে চলমান জেরসকে যেভাবে করে ডেবিট ব্যালেন্স এই যে বাড়ছে, এরপর আবার নতুন করে আসছে ক্রেডিটে, ওরে কমায় উল্টা ক্রেডিট ব্যালেন্স হয়েছে এই অ্যামাউন্টটা। তো এই ভ্যাট চলতি হিসাবে আলটিমেটলি যে আমার ক্রেডিট ব্যালেন্স হলো। তো এটা এমনও হতে পারতো, এটার থেকে যদি এটা কম হইতো তাহলে কী হইতো, ডেবিট ব্যালেন্স হইতো। ঠিক আছে, তখন হচ্ছে এই ডেবিট ব্যালেন্স হতো এখানে হইতো। তো আমার ডেবিট ব্যালেন্স হোক আর ক্রেডিট ব্যালেন্স হোক, যেটাই হোক, ভ্যাট চলতি হিসাব ওই ক্রেডিট হলে ক্রেডিট ব্যালেন্স, ডেবিট হলে ডেবিট ব্যালেন্স। তো ভ্যাট চলতি হিসাব যদি ডেবিট হয় তাহলে এটা চলতি সম্পদে যায়, কথাটা মাথায় রাখবা। ভ্যাট চলতি হিসাব যদি এইটা ডেবিট ব্যালেন্স হতো তাহলে এটা চলতি সম্পদ হইতো, চলতি সম্পদ। আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় এটা হচ্ছে গিয়া চলতি দায়, চলতি দায় হবে।
বোঝা গেছে? এই ভ্যাট চলতি হিসাব ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। সেটা চলতি সম্পদ, ডেবিট ব্যালেন্স হলে চলতি সম্পদ, ক্রেডিট ব্যালেন্স হলে চলতি দায়। এই হচ্ছে গিয়ে কাহিনী। আর এইখানে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে ভ্যাট চলতি হিসাবের উদ্ধৃত ডেবিটও হতে পারে, ক্রেডিট হতে পারে। একটু আগে যেটা বললাম এই জিনিসটাই। আর হচ্ছে গিয়া যদি বিষয়টা হচ্ছে এই যে রেওয়া মিলের কথা যেটা বললাম, একটু আগে বললাম, রেওয়া মিলে আমার এমন হতে পারে ভ্যাট চলতি হিসাব ডেবিট দিকে দিয়ে দিছে, না হলে ক্রেডিট দিকে দিয়ে দিছে। তো যেদিকে দিয়ে দিবে সেদিকেই ডেবিট ব্যালেন্স দিলে এখানে ব্যালেন্স বিডি ডেবিট দিকে বসতো, ঠিক আছে? আর যদি ক্রেডিট ব্যালেন্স দিয়ে দেয় তাহলে ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে বসবে। আর যদি না থাকে দুইটার একটাও ব্যালেন্স বিডি হবেই না। এই যে ক্রয় ভ্যাট ডেবিট দিকে দিবে, বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে দিবে, ব্যালেন্স করে ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট। এটাই হচ্ছে গিয়ে ভ্যাট চলতি হিসাবের A to Z। এইটাই হচ্ছে গিয়ে কাহিনী। না বুঝে থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবা। আর হচ্ছে গিয়া এই তো এটুকুই। আর যদি না বুঝো টপিকগুলো আবার রিপিট করতে পারো হালকা করে। আর এখন হচ্ছে গিয়ে লাস্টের যে একটা কোশ্চেন আছে, লাস্টের কোশ্চেনটা আমি একটু বুঝাই দিই। লাস্টের কোশ্চেনটা দেখো কি বলছে, মেশিন ক্রয় বলছে হচ্ছে গিয়া 5 লক্ষ টাকা। মেশিন ক্রয় 5 লক্ষ টাকা, পরিবহন ব্যয় হচ্ছে 20,000 টাকা, সংস্থাপন ব্যয় বলছে 30,000 টাকা, ভ্যাট বলছে 15%। এটা হচ্ছে অবচয়ের একটা অঙ্ক দিছি, MCQ আসে লাস্ট ইয়ার। এটা হচ্ছে, এটা নিয়ে ডিরেক্ট সিকিউ আসছে বোর্ডে, কোশ্চেন নিয়ে ঢাকা বোর্ডের এটা ডিরেক্ট প্রশ্নে আসছে, এটা একটা সৃজনশীল আসছে। যাই হোক, দেখো কি বলছে, মেশিন 5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, পরিবহন ব্যয় 20,000 টাকা, সংস্থাপন ব্যয় 30,000 টাকা। তো টোটাল হচ্ছে মেশিনের অর্জন মূল্য কত টাকা হইতেছে, 5,50,000 টাকা। এরপর বলছে কি যে 15% ভ্যাট ধরতে হবে। মেশিনের ভ্যাট বলছে কি 15% ভ্যাট ধরতে হবে বলছে। তো 15% ভ্যাট ধরতে হবে, এক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কত হবে? তো 15% ভ্যাট ধরতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, ভ্যাট সব সময় মেশিনের বা স্থায়ী সম্পদের ক্রয় মূল্যের উপর ধরা হবে। তুমি সাপোজ চিন্তা করে দেখো, মেশিনটা আমি কিনছি 5 লাখ টাকা দিয়ে, আর এটা সেট করতে আর আনতে আমার এক্সট্রা আরও 50,000 টাকা খরচ গেছে। তো ভ্যাটটা তুমি কোথায় দিবা? দোকানে যখন মেশিনটা কিনছো তখন দিবা, নাকি এটা বাসায় সেট করার পর যে টাকাটা টোটাল দাম হয়েছে তার উপরে দিবা? স্বাভাবিকভাবে চিন্তা করো, আমি দোকানে যখন 5 লাখ দিয়ে মেশিনটা কিনছি তার উপরেই তো আমি ভ্যাটটা দিব। সো ভ্যাট অলওয়েজ হয় কি ক্রয় মূল্যের উপর। তো এই কথাটা মাথায় রাখবা, ভ্যাট হচ্ছে কি এই 5 লাখ টাকার উপর 15%, যেহেতু বলছে 15% ভ্যাট ধরতে হবে, এটা হচ্ছে ভ্যাট হবে। এটা প্রচুর MCQ আসে মাঝে মধ্যে, এটা একটু টাফ জিনিস, প্লবানে জিনিসটা টপিকটা জানে না দেখে এই অবস্থা। যাই হোক, এই হচ্ছে ভ্যাট চলতি হিসাবের A to Z। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, কমেন্টে বলবা কি হয়েছে না হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও বলতে পারো। এই তো, আল্লাহ হাফেজ।